শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা যারা 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সরকারি শামসুর রহমান কলেজে ভর্তি হয়েছ, তাদের উদ্দেশ্যে আজকে আমি ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের ক্লাস নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হয়েছি। আজকে তোমাদের পাঠদান করাবো ব্যাংকিং বিষয়ের প্রথম অধ্যায় ব্যাংকের ধারণা সম্পর্কে আলোচনা করব। এই ক্ষেত্রে 2020-21 শিক্ষাবর্ষে যারা বিএম শাখার একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে, তাদেরও এই লেকচারই এই একই রকম পাঠদান করব, যেখানে ব্যাংকিংয়ের ধারণা তোমাদের খ বিভাগে কোশ্চেন আছে। খ বিভাগে যে প্রশ্নগুলো হয় সেখানে ব্যাংকিং অধ্যায়ে আলোচনা করা হয়, সেই ক্ষেত্রে তোমরা এটাকে অধ্যয়ন করবে। সেই বিষয়ে যে বিষয়গুলো আমি আলোচনা করব সেটা হচ্ছে ব্যাংকের ধারণার প্রথম যে টপিক, সেখানে হচ্ছে ব্যাংক কি, ব্যাংকের পূর্বসূরি কারা, কাদের দ্বারা ব্যাংকের কার্যক্রম প্রথম চালু করা হয়। প্রথমে আমাদের জানতে হবে ব্যাংক কি। ব্যাংক হচ্ছে একটি কোষাগার, যেটা আমরা ল্যাটিন ভাষা থেকে আগত ব্যাংকো, ব্যাংকা, ব্যাংকাস, মানে ল্যাটিন ভাষায় প্রথম যখন এর ব্যবহার শুরু হয়, এটা কত কাল আগে, কোন যুগ থেকে, কখন থেকে ব্যাংকের যে উৎপত্তি হয় তার সুস্পষ্ট ধারণা কেউ বলতে পারে না। তবে ধারণা করা হয় যে ল্যাটিন শব্দ ব্যাংকি, ব্যাংকা, ব্যাংকাস, তিনটা শব্দ, ব্যাংকি, ব্যাংকা, ব্যাংকাস, এই শব্দ থেকে ব্যাংকের উৎপত্তি বলে ধারণা করা হয়, যার অর্থ হচ্ছে নদীর তীর, লম্বা বেঞ্চ বা টুল, কোষাগার, বেঞ্চ, এগুলো থেকে, এই শব্দগুলো থেকেই ব্যাংকের উৎপত্তি বলে ধরে নেওয়া হয়। আবার কোনো দল, কোনো বিশেষজ্ঞরা মনে করেছেন যে না, প্রাচীন ল্যাটিন শব্দ থেকে নয়, ইতালিয়ান শব্দ, সেই ইতালিয়ান শব্দগুলোকে কি, ইতালিয়ান শব্দ ব্যাংকো, ব্যাংকা, ব্যাংকাস, এই শব্দগুলো থেকে ব্যাংকের উৎপত্তি, যার একটাই বর্তমান প্রচলন আছে ব্যাংক। এই শব্দগুলোর অর্থ নদীর তীর, লম্বা বেঞ্চ বা টুল, কোষাগার, কোষাধ্যক্ষ, এগুলো। তাহলে সেই ব্যাংকের উৎপত্তি থেকেই বর্তমান প্রচলিত ব্যাংক শব্দ, ইংলিশে লেখা হয় BANK, বাংলা লেখা হয় ব্যাংক, মানে একই, বাংলা এবং ইংলিশ একই শব্দ, যেখানে বসে একদল শ্রেণী লোক যারা প্রাচীন যুগে যারা অর্থের প্রাচুর্য ছিল, তারা কি করত, অতিরিক্ত অর্থ যাদের ছিল তাদের কাছ থেকে টাকা গচ্ছিত রাখত। আবার গচ্ছিত অর্থ থেকে যারা ঋণ নিতে চাইত তাদেরকে ঋণ দেওয়া হতো চওড়া সুদ। এই যে লেনদেন, অর্থের বিনিময় করা, এই শব্দ থেকেই ব্যাংকের উৎপত্তি হয়। আর সেই ব্যাংকের প্রচলনেই বর্তমানে ব্যাংক কার্যক্রম পরিচালনা করে। তাহলে ব্যাংকের যে কার্যক্রম, অর্থের লেনদেন করা, সেই অর্থের লেনদেন থেকেই শুরু হয় ব্যাংক। যখন টাকা জমা করা হতো, তখন একটা শ্রেণীর লোক, যখন ব্যাংকের কোনো কাগজপত্র ছিল না, লেনদেন করতে জানতো না, তখন তার একটা স্লিপ ব্যবহার করত, একটা ডিপোজিট স্লিপ, মানে টাকা জমা রাখছে কেউ, তার প্রমাণ দাখিল করার জন্য, লিখিতভাবে রাখার জন্য প্রমাণ রাখার জন্য একটা স্লিপ ব্যবহার করত। এটার নাম হচ্ছে ডিপোজিট স্লিপ, যেটাকে আমরা বর্তমানে চিনি হচ্ছে জমা দানকারী রসিদ। আবার টাকা উত্তোলন করতে যখন আসতো, তখন একটা চিঠা ব্যবহার করত, যেটাকে বর্তমানে আমরা চেক বলে জানি, চেক বলে চিনি। তখন ছিল চিঠা, যে টাকা উত্তোলন করে নিয়ে গেল, তার টাকা পরিশোধ হয়ে গেল, সেটাকে চিঠা বলতো। আর বর্তমানে সেই চিঠাকেই বলা হয় চেক। তাহলে ব্যাংক সম্পর্কে আমাদের একটু ধারণা হলো যে ব্যাংক হচ্ছে অর্থের লেনদেন করা এমন একটি প্রতিষ্ঠান, বর্তমানে সেটাকে একটা প্রতিষ্ঠানের রূপ নিয়েছে এই ব্যাংক,
যা অর্থে লেনদেন করা হয়, টাকা জমা করা হয়, স্থানান্তর করা হয়। এরপরে আসি ব্যাংকের পূর্বসূরি কারা, মানে কাদের মাধ্যমে এই ব্যাংকের কার্যক্রম শুরু হয়, তারা কারা, তাদের পূর্বসূরি কারা ছিল। এক নম্বর হচ্ছে স্বর্ণকার। প্রাচীন যুগে যখন মানুষ অর্থের লেনদেন করতে চাইতো তখন সবচেয়ে ধনী অর্থের ব্যবসায়ী ছিল হচ্ছে স্বর্ণকাররা। তারা কি করতো, স্বর্ণ অলংকার জমা রাখতো, টাকা পয়সা জমা রাখতো। তারা যেহেতু ধনী শ্রেণী ছিল, সবাই তাদেরকে বিশ্বাস করত। সেই বিশ্বাস এবং আস্থা থেকেই তাদের কাছে টাকা জমা নিত, দিয়ে রাখতো এবং প্রয়োজনে আবার তাদের কাছ থেকে তুলে নিত। আবার যাদেরকে ছিল না তারা চওড়া সুদে তাদের কাছ থেকে অর্থটা ঋণ নিত। এই স্বর্ণকারাই তখন অর্থের লেনদেন করত। এই জন্যই তবে স্বর্ণকারদেরকে পূর্বসূরি বলা হয়। তারপরে ছিল মহাজন শ্রেণী। মহাজন শ্রেণীর লোক ছিল জামানত রাখত, জমির দলিল, স্বর্ণ বা অন্য কোনো কিছু জমা রেখে, জামানত রেখে তারপরে টাকা ঋণ হিসাবে মানুষদের মধ্যে দিয়ে থাকতো। যদি টাকা পরিশোধ করতে না পারতো তো ওই জামানতকৃত সম্পদ ওই ব্যক্তি, ওই মহাজন শ্রেণীর মালিক হয়ে যেত। এভাবে অর্থের লেনদেন করতো, এজন্য মহাজন শ্রেণীকে পূর্বসূরি বলা হতো। তারপর আছে ব্যবসায়ী শ্রেণী। ব্যবসায়ীরা কি করত, মানে অর্থের লেনদেন করত তার বর্তমান ব্যাংকের কার্যক্রমের মতোই, যেমন জামানতেও রাখতো, আবার এমনিতেও টাকা জমা রাখতো, আবার ঋণ দিত, চওড়া সুদ নিত। এভাবে ব্যবসা ব্যবহার হতো। তাদের মাধ্যমে দলিলটা আসতো, যেটাকে বর্তমানে আমরা ভ্রমণকারীর চেক, তারপরে হচ্ছে ভ্রমণকারীর চেক তখন থেকে শুরু, প্রত্যয়পত্রটা তখন থেকে শুরু। এই প্রত্যয়পত্র ইস্যু করে যে ব্যবসা করা যায় সেটা তখন এই ব্যবসায়ী শ্রেণীর কাছ থেকে শেখা। তারপরে হচ্ছে ভ্রমণকারী চেক, মানে এক দেশ থেকে এক দেশের টাকা অন্য দেশে শুধু ভ্রমণ করার উদ্দেশ্যে ব্যবহার করা যাবে, এই চেকের ইস্যু শুরু হয় এই ব্যবসায়ী শ্রেণীর কাছ থেকে। এজন্য এই তিনজনকে, স্বর্ণকার, মহাজন আর ব্যবসায়ী, এদেরকে বলা হয় ব্যাংকের পূর্বসূরি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত আলোচনা রাখলাম। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।